প্রাকল্পিক বচনের পরিমাণ নির্ধারণ। প্রথমে আমি এইটা আলোচনা করব, তারপর বলবো উপমা যুক্তি কখন মন্দ উপমা যুক্তিতে পরিণত হয়, এটা একটা এক্সাম্পল দিয়ে আমি ব্যবহার করব। প্রথমেই আমি বলবো প্রাকল্পিক বচনের পরিমাণ নির্ধারণ। প্রাকল্পিক বচনের পরিমাণ নির্ভর করে অনুগটি যেভাবে পূর্বগকে অনুসরণ করে তার উপর। অনুগটি যদি সব সময় পূর্বগকে অনুসরণ করে তবে প্রাকল্পিক বচনটা হবে সামান্য বা সার্বিক। সুতরাং এটা পরিষ্কার বোঝা গেল যে অনুগটা যদি সবসময় পূর্বগকে অনুসরণ করে তবেই সেটা হবে সার্বিক বা সামান্য। এখানে আরও একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে, যদি সূর্য ওঠে তবে অন্ধকার দূর হবে, এটা সামান্য প্রাকল্পিক বচন, কারণ অনুগ অন্ধকার দূর হবে সর্বদা পূর্বগ সূর্য ওঠেকে অনুসরণ করছে। সুতরাং এই যে অন্ধকার দূর হবে, সূর্য উঠলেই তাহলে দেখা যাচ্ছে যে অন্ধকার দূর হবে। অন্যদিকে দেখা যাচ্ছে যদি অনুগটা কোনো কোনো ক্ষেত্রে পূর্বগকে অনুসরণ করে তবে প্রাকল্পিক বচনটা বিশেষ হবে। সুতরাং এটা কোনো কোনো ক্ষেত্রে অনুসরণ করছে, এটা সব সময় কিন্তু অনুসরণ করছে না। যদি কোনো কোনো সময় যদি অনুসরণ করে তাহলে সেটা হচ্ছে বিশেষ প্রাকল্পিক বচন। এটা একটা উদাহরণ দেব, যেমন যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, এই বিশেষ এটা হচ্ছে একটা প্রাকল্পিক বচন, কারণ এক্ষেত্রে বৃষ্টি হওয়া এই অনুগটা সর্বদা মেঘ করাকে অনুসরণ করে না। এমন ক্ষেত্র থাকতেই পারে যখন মেঘ করেছে অথচ বৃষ্টি হয়নি। তাই বোঝা গেল যে বিশেষ প্রাকল্পিক বচনের ক্ষেত্রে অনুগটি কোনো কোনো ক্ষেত্রে পূর্বগকে অনুসরণ করে। এরপরের টপিকটা হবে উপমা যুক্তি কখন মন্দ উপমা যুক্তিতে পরিণত হয়। উপমা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো অ্যানালজি, যার অর্থ হলো সাদৃশ্য। দুটো বিষয়ের মধ্যে সাদৃশ্য দেখিয়ে উপমা দেওয়া হয়। যেমন আমরা বলি সংসার সমুদ্র, চাঁদের মতো মুখ, এই সব উপমা আমরা ব্যবহার করি। এগুলো সাদৃশ্যের ভিত্তিতেই দেয়া হয়ে থাকে। যে যুক্তিতে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য দেখে অনুমান করা হয় যে তাদের মধ্যে অন্য একটা বিষয়েও সাদৃশ্য রয়েছে, তখন সেই যুক্তি হলো উপমা যুক্তি। এই জন্য উপমা যুক্তির অন্য নাম হলো সাদৃশ্য অনুমান। যেহেতু এখানে সাদৃশ্য দেখা যাচ্ছে তাই এটাকে বলা হচ্ছে সাদৃশ্য অনুমান। উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমানের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও জোরালো বৈশিষ্ট্য হলো প্রাসঙ্গিকতা। এদের মধ্যে একটা প্রাসঙ্গিকতা রয়েছে। উপমা যুক্তির হেতু বাক্যের দৃষ্টান্তগুলোতে যে ধর্ম বা বিষয়গুলোর মধ্যে সাদৃশ্য থাকে সেই হেতু ধর্মের সাদৃশ্য যত প্রাসঙ্গিক হয় সিদ্ধান্ত তত বেশি সম্ভাব্য হয়। এই দৃষ্টিকোণ থেকে উপমা যুক্তি দুই রকমের হতে পারে, একটা হচ্ছে ভালো উপমা যুক্তি আর আরেকটা হচ্ছে মন্দ উপমা যুক্তি। প্রথমেই বলবো ভালো উপমা যুক্তি। যে উপমা যুক্তিতে হেতু বাক্যের গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্তকে গ্রহণ করা হয় সেই উপমা যুক্তি হলো সবল বা উত্তম উপমা যুক্তি। যেমন হেতু বাক্য এখানে আমি কতগুলো বলবো। হরেনবাবুর ম্যালেরিয়া হয়েছে এবং কুইনাইন খেয়েছে। রমনবাবুরও ম্যালেরিয়া হয়েছে এবং কুইনাইন খেয়েছে, হরেনবাবুরও ম্যালেরিয়া সেরেছে। তাহলে সিদ্ধান্তে কি পাচ্ছি? হরেনবাবুও ম্যালেরিয়া সারবে, সে কুইনাইন খেলে তাহলে তারও ম্যালেরিয়া সারবে। সুতরাং এটা বোঝা গেল যেহেতু দু তিনজনের ক্ষেত্রে ম্যালেরিয়া হয়েছে, তারা কুইনাইন খেয়েছে, তাদের সেরেছে, তাহলে আরেকজনেরও সারবে। এই ধরনের যে যুক্তি এটা হচ্ছে ভালো উপমা যুক্তি। তাই সিদ্ধান্তে রমেনবাবুরও ম্যালেরিয়া সেরে গেছে, মানে কয়েকজনকে দেখে আমরা সিদ্ধান্ত করে নিলাম যে ওদেরও যেহেতু সেরেছে এরও সারবে। পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে অনেক বিষয়ে সাদৃশ্য রয়েছে। পৃথিবীতে আবহাওয়া, তাপ, মাটি, সমুদ্র যা আছে সেগুলো মঙ্গল গ্রহের সম্পর্কেও সত্য। এই সাদৃশ্যের ভিত্তিতে অনুমান করা হয়েছে যে যেহেতু পৃথিবীতে জীবের অস্তিত্ব আছে সেহেতু মঙ্গল গ্রহে জীবের অস্তিত্ব থাকবে। এখানে আবার ত্রুটিও দেখা যায়। উপমা যুক্তি কিন্তু সবসময় উত্তম বা সবল উপমা যুক্তি হয় না। অনেক ক্ষেত্রে অনুমান করার সময় যুক্তিতে কিছু ভ্রান্তি থেকে যায়, তখন সেই যুক্তি পরিণত হয়ে যায় মন্দ উপমা যুক্তি বা দোষদুষ্ট সাদৃশ্য অনুমানে। এইবারে বলবো আমি মন্দ উপমা সম্বন্ধে। অনেক সময় সাদৃশ্যের মুখ্য ও গৌণ বিষয়কে গুলিয়ে ফেললে মন্দ উপমা ঘটে। সুতরাং মুখ্য এবং গৌণ সেটাকে আমাকে কিন্তু ঠিক ঠিক বুঝতে হবে। মন্দ উপমা যুক্তিতে ভ্রান্ত উপমা যুক্তি বা ভ্রান্ত সাদৃশ্যমূলক অনুমানও বলা হয়।
উপমা যুক্তি মন্দ হয় যখন প্রথমটা হলো দুটো বিষয়ের মধ্যে সাদৃশ্যগুলো অপ্রাসঙ্গিক হয়, এবং দ্বিতীয়টা হলো সাদৃশ্যমূলক ধর্মগুলি গুরুত্বহীন, অর্থাৎ সাদৃশ্যগুলো যদি গৌণ হয়। ফাউলার তিনি বলছেন সেই সব ক্ষেত্রে অনুমানী মন্দ বা ভ্রান্ত উপমা যুক্তি যেখানে যথার্থ মিল বা সাদৃশ্যের কোনো ভিত্তি নেই, অর্থাৎ দুটো বিষয়ের সাদৃশ্য নিছকই আকস্মিক, বাহ্যিক, অপ্রাসঙ্গিক এবং কম গুরুত্বপূর্ণ হয়, অথচ তারই ভিত্তিতে কোনো সিদ্ধান্ত করা হচ্ছে, তাহলে সেই উপমা যুক্তি মন্দ, দুর্বল বা দোষদুষ্ট উপমা যুক্তি বলা হচ্ছে। দুটো বিষয়ের মধ্যে সাদৃশ্য আকস্মিক, বাহ্যিক এবং অপ্রাসঙ্গিক হলেই সেখানে কিন্তু দোষদুষ্ট উপমা যুক্তি হচ্ছে। এখানে একটা এক্সাম্পল দিলে জিনিসটা বোঝা যাবে। সাদৃশ্যের সংখ্যা যদি বৈসাদৃশ্য ও অজ্ঞাত গুণের সংখ্যা অপেক্ষা কম হয় তবে সিদ্ধান্তের সম্ভাব্যতা কম হবে, কেননা আমাকে দেখতে হবে যে বেশি সাদৃশ্য থাকবে, বেশি গুণ থাকবে, তবেই তো সেটা সিদ্ধান্তের সত্যতাটা বেশি হবে। কিন্তু আমাকে যদি বৈসাদৃশ্য এবং অজ্ঞাত গুণের সংখ্যা যদি বেশি হয় তাহলে সেখানে সিদ্ধান্তটা ঠিক হবে না। এটা একটা উদাহরণ সহজে আমি যদি ব্যাখ্যা করি তাহলে বলতে হবে যে মানুষের সঙ্গে বেশ গাছেরও মিল রয়েছে বা সাদৃশ্য রয়েছে, যেমন উভয়েরই জন্ম মৃত্যু, বুদ্ধির মানে বৃদ্ধি রয়েছে, বুদ্ধি নয় সরি, মানে উভয়েরই জন্ম মৃত্যু এবং বৃদ্ধি রয়েছে। তাই মানুষের যেহেতু চিন্তা করার ক্ষমতা আছে, সুতরাং সাদৃশ্যের ভিত্তিতে অনুমান করা হলো গাছেরও চিন্তা করার ক্ষমতা আছে। এখানে মানুষ ও গাছ এর মধ্যে যে সাদৃশ্য বা মিল তা মোটেই গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক বা মৌলিক নয়। কেননা মানুষের সঙ্গে যদি গাছের তুলনা করা হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে অসুবিধা তৈরি হচ্ছে, কেননা মানুষ আর গাছ তো কখনো এক হয় না। কখনো মানুষের বুদ্ধিবৃত্তি রয়েছে, যেটা ওদের বৃদ্ধি রয়েছে, কিন্তু মানুষেরও বৃদ্ধি রয়েছে, কিন্তু সেটা বুদ্ধি তো আর গাছের নেই, বৃদ্ধি রয়েছে মানুষের, তাও একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত। অথচ এই দুটো বিষয়ের মধ্যে উপস্থিত এই বাহ্যিক সাদৃশ্য দেখে সিদ্ধান্ত করা হচ্ছে যে যেহেতু মানুষের চিন্তা করার ক্ষমতা বা বিচার শক্তি আছে, অতএব গাছেরও ওই রকম চিন্তা করার ক্ষমতা থাকবে। এই যুক্তিটাকে নিঃসন্দেহে একটা মন্দ বা দুর্বল বা দোষদুষ্ট উপমা যুক্তির উদাহরণ বলা যায়। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।